আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ যথারীতিভাবে বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছে। বাংলাদেশের কোনো এক খামারে একটা মহিষকে ঈদে কোরবানের হাটে নিয়ে এসেছিল এবং বাজার করার উদ্দেশ্যে ওই মহিষের দাম যাতে বেশি হয়, লোকজনের মাঝে যাতে আগ্রহ হয় এবং সেটা দিয়ে সে যাতে অধিক রকমের ব্যবসা করতে পারে, সেজন্য সে সেটার নাম দিয়েছে ট্রাম্প। এখানে বিশেষ রকমের লক্ষণীয় বিষয় হচ্ছে মহিষের গায়ের রং সাদা ছিল, চুলগুলো সোনালি ছিল। তার মানে এটা স্পেশাল কোনো অরিজিনের মহিষ ছিল, কিন্তু সেই মহিষের নাম এত কিছু থাকতে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। এবং এই নিউজটাই সারা পৃথিবীর নানা জায়গাতে, নানা পত্রিকাতে হেডলাইন হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গরুটাকে কিনে নিয়ে চিড়িয়াখানায় দিয়ে দেন এবং সেটাকে চিড়িয়াখানায় এখন রাখা হবে যাতে দর্শকদের মনোরঞ্জন সে করতে পারে। আমরা দেখেছি বাংলাদেশ যথারীতিভাবে নর্মালি যেটা হয়, নেগেটিভ নিউজ দিয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে সামনে আসে। স্বাভাবিক, আমাদের এখানে আমরা দেখেছি আমাদের নেতৃস্থানীয় লোকজন পানি ছাড়া বিদ্যুৎ অথবা ব্যাটারি ছাড়া বিদ্যুৎ, তেল ছাড়া গাড়ি, এরকম নানা রকমের কিছু দিয়ে আমরা দেখেছি সেগুলোকে পত্রিকার শিরোনাম করতে, সেগুলাতে আমাদের সরকারের নেতৃস্থানীয় লোকজন গিয়ে সেগুলোকে প্রমোট করতে। কিন্তু সত্যিকার যে যোগ্যতা সম্পন্ন জিনিসপত্রগুলো, যেগুলো কোয়ালিটিপূর্ণ, সেগুলো বিচার করার মতো শক্তি তাদের আছে কি নাই সেটা আমরা হয়তো জানি না, কিন্তু তারা বেসিক্যালি ভাইরাল হওয়ার চেষ্টা সব সময় করেছে। সরকারের শীর্ষ পর্যায়ে যেমন আছে, ঠিক তেমনি খামারি খুমারি যে কোনো লেভেলের লোকজনের মধ্যে সে ভাইরাল হওয়ার চেষ্টাটা আছে। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের নামে যে সাদা মহিষটা, সেটার নাম যে ডোনাল্ড ট্রাম্প করা হলো, সেখানে খামারের উদ্দেশ্য ছিল সে যাতে তার মহিষটা বেশি করে জনপ্রিয় হয় এবং সেটা যাতে সব জায়গাতে তার নাম ছড়িয়ে পড়ে এবং আলটিমেটলি সেটার দাম যাতে বেশি হয় এবং সে যাতে বেশি দামে একটু চড়া দাম করে সে যাতে লাভ করতে পারে। এখন সেটা নিয়ে আমরা দেখেছি রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, তারপরে বিবিসি, তারপরে বাংলাদেশের পত্রপত্রিকা, এমনকি ভারতের পত্রপত্রিকা, সব জায়গাতে সেটা হেডলাইন হতো এবং আলটিমেটলি যেটা হয়েছে, সরকারের মধ্যে গোয়েন্দা তথ্য ছিল যে এটা নিয়ে হয়তো বা বাংলাদেশে পানির খোলা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যেহেতু নিজের ইমেজ নিয়ে খুব বেশি সচেতন, সুতরাং এটা যদি তার চোখে পড়ে তিনি হয়তো বা বাংলাদেশ সরকারের উপর নানা বিষয়ে নাখোশ হতে পারেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের পক্ষ থেকে এই কাজটা করা হয়েছে, চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশে আমরা যে নেগেটিভ জিনিসপত্রগুলো দেখি সেগুলোর মাঝে পজিটিভ কিছু আমরা খুব বেশি আসলে দেখি না। তাহলে মহিষটার নাম কেন ডোনাল্ড ট্রাম্প করতে হবে, কেন ডোনাল্ড ট্রাম্প করে ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে সেটা জনপ্রিয় হতে হবে, পত্রপত্রিকায় সেটাকে আবার নিউজ করতে হবে, নিউজ করে জনগণের মধ্যে ঘাটতি দেখাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর যে নিউজগুলো আছে সেগুলোর মধ্যে একটু ভাইরাল হওয়ার কিন্তু চেষ্টা আছে। নয়তো এই নিউজটাই কেন আমেরিকান যে পত্রপত্রিকা ওয়াশিংটন পোস্ট, রয়টার্স অথবা বিবিসি অথবা ইন্ডিয়ান যে পত্রিকাগুলো আছে সেগুলোকে হেডলাইন করতে হবে, বাংলাদেশের পত্রিকাগুলোকেই বা কেন হেডলাইন করতে হবে? গঠনমূলক কোনো কিছু কি তারা করতে পারে না? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে বাংলাদেশকে নিউজে নিয়ে আসতে হলে আসলে এই ধরনের নিউজগুলোকে দিয়ে নিউজে আসতে হবে। যেমন বাংলাদেশ সর্বশেষ নিউজে আসছিল কবে? 2024 জুলাই আগস্টের দিকে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে, রক্তাক্ত ব্যাপারের মধ্য দিয়ে। এর আগে বাংলাদেশ নিউজে ছিল কীভাবে? বাংলাদেশে নির্বাচন হচ্ছে, নির্বাচনে বিরোধী দল পার্টিসিপেট করছে না, একদলীয় নির্বাচন হচ্ছে, বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা হয়েছে, এগুলো নিয়ে বাংলাদেশ। এর আগে নিউজ হয়েছে খুব আন্তর্জাতিক নিউজ মিডিয়াতে, বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে সাইক্লোন হয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়েছে, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে, বাংলাদেশের ত্রাণের অভাবে লোকজন না খেয়ে বিনা চিকিৎসায় নানাভাবে মারা যাচ্ছে, এগুলা নিয়ে নিউজ হয়েছে। বর্তমানে বাংলাদেশের নিউজ হচ্ছে কীভাবে হামের টিকা নিয়ে ইউনিসেফ, ইউনেস্কো,
জাতিসংঘে এগুলোতে নিউজ হচ্ছে। অথবা আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইলেকট্রিক যে ভেহিকলগুলো আছে, আমরা দেখেছি তিনি কোনো এক প্রতিবন্ধীর একটা গাড়িতে, ইলেকট্রিক ভেহিকেলে তিনি চড়েছেন এবং সেটাকে প্রমোট করেছেন। আমরা আবার দেখেছি তিনি একটা ট্রাকের মধ্যে উঠে ট্রাকটাকে স্টার্ট করেছেন এবং চালিয়েছেন ইলেকট্রিক ভেহিকেল। অথচ আমরা জানি যে এই চেষ্টাগুলো কিন্তু হাসিনা সরকারের সময় অনেকবার অনেক কোম্পানি করেছে, এবং বেসিক্যালি তারা যেটা করেছে সেটা হচ্ছে চায়না থেকে পুরো জিনিসপত্রগুলো বানিয়ে নিয়ে এসেছে বাংলাদেশে, এসে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনকে দেখিয়েছে এবং নানা রকমের ফান্ড ম্যানেজ করেছে, যেটা করেছে আসলে লুটপাট করেছে। আমরা দেখেছি বাংলাদেশের যে সর্বশ্রেষ্ঠ যেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়টা আছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে সেই 2000 থেকে মনে হয় কাম হচ্ছে, কিন্তু সেটা কখনো মার্কেটিং লেভেলে গিয়েছে বা সেটা সাকসেস হয়েছে সেটা আমরা জানি না। মাঝে মাঝেই সরকার যখন পরিবর্তন হয়, সরকারকে যখন কিছু কাজ দেখাতে হয়, তখন তারা ওই ইলেকট্রিক ভেহিকেল মানে বেসিক্যালি যে গাড়িগুলা থাইল্যান্ডের ব্যাংককে, মালয়েশিয়াতে অথবা চায়নাতে খুব অল্প দামে খুব বিশাল রকমের উদ্যোক্তা হিসাবে মোটামুটিভাবে বিশাল স্কেলে চলাচল করে সেই জিনিসপত্রগুলো কিন্তু খুব স্বল্প দামে ওই জায়গাতে মার্কেটিং হয়েছে, ওই জায়গাতে ডেভেলপ হয়েছে। সুতরাং ওই জিনিসটা বাংলাদেশে নিয়ে এসে হয়তো একটা ছোটোখাটো পরিবর্তন করে বাংলাদেশের জন্য করে তৈরি করা হয়। সুতরাং এটাকে রিসার্চ হিসেবে দেখানো, এটা বাংলাদেশের বিশাল একটা অর্জন হিসেবে দেখানো, এই কাজগুলা ভাইরাল হওয়ার চেষ্টা ছাড়া অন্য কোনো কিছু না আমার কাছে যেটা মনে হয় আর কি। কেন বাংলাদেশে এই কাজগুলো কখনোই হয় না। বাংলাদেশে যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো আছে, যেমন কী আছে বাংলাদেশের, একটা আছে হচ্ছে সরকারের যেটা আছে সেটা তো আছেই, সেখানে শুধুমাত্র কি জাপান থেকে কিছু ইঞ্জিন নিয়ে আসে, সেগুলোকে জাস্ট অ্যাসেম্বল করে। আর আফতাবের কি আছে একটা ফ্যাক্টরি, আফতাব অটোমোবাইলস একটা আছে, কিন্তু কখনো গাড়ি বানিয়েছে সেটা আমরা জানি না। ইফাদ অটো আছে, এরকম নানা রকমের কিছু আছে, কিন্তু কখনো বড় স্কেলে কিছু করেছে সেটা আমরা জানি না। তাহলে তারেক রহমান যে ইলেকট্রিক ভেহিক্যালের জন্য যে সরকারি সহযোগিতার কথা বললেন, সেটা ওই একই রকম শেখ হাসিনার সময় যেগুলো হয়েছে, যে লুটপাটের একটা হয়তো ব্যবস্থা, ব্যবসায়ীরা বা রাজনীতিবিদরা বা অসাধু চক্র যারা আছে তারা যেমন করে হয়তো তারেক রহমানের কাছে পৌঁছে ওই ব্যবসায়ীরা অথবা তাদেরকে যারা প্রমোট করছে তারা সেরকম একটা চেষ্টা করছে বলে আমাদের কাছে সেটা মনে হয়েছে। সো বাংলাদেশে সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার, বাংলাদেশে এগ্রিকালচারাল সেক্টরগুলোতে যেহেতু বাংলাদেশে প্রচুর জনসম্পদ আছে, সেগুলোকে খুব ভালো করে ট্রেন আপ করে আধুনিক কৃষিতে মনোযোগী হওয়া দরকার। বাংলাদেশে যেহেতু প্রচুর ওয়ার্কফোর্স আছে, সেগুলোকে দিয়ে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ যাতে আরও বেশি আকারে মার্কেট ক্যাপচার করতে পারে সেই ব্যবস্থাটা করা দরকার। এখন বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেলের ঢুকে বাংলাদেশ কী করবে? বাংলাদেশ কি দেশের চাহিদা পূরণ করতে পারবে? বাংলাদেশ কি বিদেশে রপ্তানি করতে পারবে? বাংলাদেশ কি করতে পারবে? বাংলাদেশের সম্ভাবনা কোথায়? আমরা দেখতে পেয়েছি যেগুলো আছে সেগুলো অলরেডি রুগ্ন হয়ে গেছে, সেগুলো আর কোনো ভবিষ্যৎ নাই। সুতরাং নতুন যারা আসছে তারা কেন সফল হবে, পুরাতনরা কেন ব্যর্থ হবে? এখন ইলেকট্রিক যে ভেহিকেলগুলো আছে সেগুলোতে পৃথিবী কোথায় চলে গেছে, বাংলাদেশকে ওই লেভেলের রিসার্চ করতে পারবে, তাহলে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেলে কী বানাবে? আমরা দেখেছি বাংলাদেশে কিছুদিন আগেও যে হেলিকপ্টার বানিয়ে ফেলেছে, বিমান বানিয়ে ফেলেছে, নানা কিছু, এগুলো তো প্রোডাকশন লেভেলেই কখনোই যাবে না, এগুলো হচ্ছে অ্যামেচার কোনো ইনিশিয়েটিভ হিসেবে থেকে যাবে। কেন প্রোডাকশন লেভেলে যেতে হলে সেগুলোর ইঞ্জিনিয়ারিংয়ে পিনাকলে যেতে হয়, সেগুলোর সেফটিতে পিনাকলে যেতে হয়, সেগুলার বিশ্বব্যাপী মার্কেটিংয়ে পিনাকলে যেতে হয়। বাংলাদেশ কার সাথে কি করে কোথায় কি অর্জন করেছে, আমাদের নেতৃত্বের মধ্যে আমরা যে জিনিসপত্রগুলো গত 54 বছর ধরে দেখে আসছি, সেখানে আমরা কোনো দূরদর্শী কোনো কিছু কি খুব বেশি দেখতে পাইনি। সো বাংলাদেশের জন্য দূরদর্শী জিনিসটা হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা। কেন সারা পৃথিবী আলটিমেটলি সেখান থেকেই উঠে আসছে। পোশাক শিল্পে অথবা নিজেদের এনার্জিগুলোকে সাফিসিয়েন্ট আকারে যাতে মানে
শক্তি নিরাপত্তায়, জ্বালানি নিরাপত্তায় যদি বাংলাদেশ নিজেকে নিরাপদ করতে পারে, ভবিষ্যৎ সুসংহত করতে পারে, সেই চেষ্টাটা করা, আর বাংলাদেশের জনগণকে সম্পদে পরিণত করে বিদেশে রপ্তানি করার চেষ্টা করা। অন্য যে কোনোগুলো যেগুলোই আছে সেগুলো বেসিক্যালি আমরা দেখে আসছি 54 বছর ধরে। কৃষি, বস্ত্র খাত অথবা মানব সম্পদ যেগুলোকে বিদেশে রপ্তানি করি আমরা রেমিটেন্সের জন্য, সেগুলা ছাড়া 54 বছরের ইতিহাসে আমরা তেমন করে কোনো জায়গাতে কোনো রকম সফলতা দেখতে পাইনি। না রাজনীতিতে দেখতে পেয়েছি, না ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে দেখতে পেয়েছি, না ব্যাংক বিমাতে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি ব্যাংক লুটপাট হয়েছে, ফিন্যান্স লুটপাট হয়েছে, বিমা লুটপাট হয়েছে, শেয়ার বাজার লুটপাট হয়েছে, রাজনীতিতে ফ্যাসিজম প্রতিষ্ঠা হতে, দিনের ভোট রাতে হতে, না ভোট হতে। আমরা দেখেছি দল ছাড়া একা একা নির্বাচন করে ফেলতে। আমরা 17 বছর ধরে বিনা ভোটের দেশের মধ্যে ছিলাম। সুতরাং তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ ভাইরাল হচ্ছে, কিন্তু ভাইরাল হওয়াগুলা গঠনমূলকভাবে ভাইরাল হতে পারছে না। যেই টেন্ডেন্সিটা আমাদের নেতা নেত্রীদের মধ্যে আছে, সরকারের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আছে, সেই টেন্ডেন্সিটা আমাদের পত্রপত্রিকা মিডিয়াও শো করে। কেন জনগণের মধ্যে, নেতা নেত্রীদের মধ্যে যে জিনিসপত্রগুলো কাজ করবে সেই জিনিসপত্রগুলোকে তারা নিউজ করবে। বাংলাদেশে যেমন ভালো জিনিসের খুব একটা মূল্যায়ন হয় না, সুতরাং এ ধরনের অপাঙ্ক্তেয় জিনিসপত্রগুলো, যে জিনিসপত্রগুলো আসলে কোনো রকম ভ্যালু এডিশন নাই, সেগুলাই নিউজ হবে। আমরা দেখেছি আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, নোয়াখালীর লক্ষ্মীপুরের এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুব ডেডিকেটেড একজন নেতা। তিনি 36 লাখ টাকা দিয়ে 6টা গরু কিনেছেন, সেটা বিশাল রকমের নিউজ হয়েছে এবং সেটা ভাইরাল হয়েছে। তার আয় উপার্জন নিয়ে নানা রকমভাবে কথাবার্তা বলতেছে যে তিনি বছরে আয় দেখিয়েছেন 48 লাখ, সেখানে গরু কোরবানি দিয়েছেন 36 লাখ, বাকি টাকা তিনি কোত্থেকে পেয়েছেন। অথবা কোথাও এক জায়গায় বাইরে দেখলাম যে আমাদের মিরপুরের যেই বিএনপির বর্তমানে বিএনপি করে নেতা আছেন, ছবি করতেন ডিপজল, তিনি তার খামার থেকে 6টা গরু বা একটা গরু 6 কোটি টাকার কিছু একটা তারেক রহমানকে উপহার দিতে নিয়ে গিয়েছে, আমার একটা নিউজ এসেছে। সুতরাং এই জিনিসপত্রগুলো আমরা এর আগে আমরা দেখেছি খালেদা জিয়ার জন্য কোনো জায়গায় কোনো গ্রাম থেকে একটা গরু নিয়ে আসছে, তিনি তারপরে নেতা নেত্রীদের মধ্যে সেই গরুটা ভাগ করে দেওয়ার কথা বলেছেন, তিনি গ্রহণ করেননি। সুতরাং এই চেষ্টাগুলো কিছুটা ভালোবাসা থাকতে পারে, কিন্তু দিন শেষে অবজেক্টিভটা আসলে ভালোবাসা না। অবজেক্টিভটা হচ্ছে পত্রপত্রিকায় নিউজে আসা, কারো অনুকম্পা পাওয়া, অথবা জনগণকে প্রভাবিত করা। এবং যে গরুটা খালেদাদের জন্য নিয়ে আসছে, যে গরুটা তারেক জিয়ার জন্য নিয়ে আসছে, সেই গরুটা তো সে মানে তারেক জিয়া, খালেদা জিয়া পরে যেটা করেছিলেন যে এতিমখানায় দান করে দিয়েছেন, তাহলে সে লোকটা তো সেই গরুটা দিয়ে দিতে পারতো এতিমখানাতে, কিন্তু সে সেটা করেনি। আলটিমেটলি সে কোনো না কোনোভাবে লাভ পেতে চেয়েছে, কোনো না কোনোভাবে নিউজে আসতে চেয়েছে, জনপ্রিয় হতে চেয়েছে, নিজেকে ভাইরাল করতে চেয়েছে। সুতরাং তাহলে ট্রাম্পের নামে যে মহিষটা, সেটা ওই ভাইরাল করারই চেষ্টা। বাংলাদেশ বিশ্বব্যাপী যেহেতু ভালো খবরের নিউজ হতে পারে না, এই খারাপ খবর দিয়ে নিউজ হয়েছে। ট্রাম্পের নাম দিয়ে, মহিষের নাম করে বিশ্বব্যাপী নিউজ হয়েছে, সেখানে মন্ত্রীরা ইনভলভ হয়েছে, বিএনপি নেতৃত্ব ইনভলভ হয়েছে, এবং মহিষটাকে চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হয়েছে। আলটিমেটলি ট্রাম্প নামের যে মহিষটা, সেটা কোরবানি হওয়া থেকে রক্ষা পেয়েছে, সেটাও আবার নিউজ হয়েছে। সুতরাং এ হচ্ছে অবস্থা, ভাইরাল কাণ্ড। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আমরা চাই সমাজে একটু একটু করে পজিটিভ পরিবর্তন আসুক, আমার, আপনার, আমাদের সবার মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।